প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনী মাঠ। নৌকা নিয়ে আইভি ও ধানের শীষ নিয়ে সাখাওয়াত গণসংযোগে ব্যস্ত। আমার কোনো সন্ত্রাসী গ্রুপ নাই, আমি কাউকে লালনও করি নাই, পালনও করি নাই, চাঁদাবাজিও করি নাই। এইবারও আশা করি আপনারা আপনাদের সাহসিকতা নিয়ে, শক্তি নিয়ে আমার পাশে এসে দাঁড়াবেন। নারায়ণগঞ্জের মানুষ জাগ্রত হয়েছে। যদি নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা এই নারায়ণগঞ্জের মানুষ একটা পরিবর্তনের পক্ষে ভোট দিবে ইনশাল্লাহ। আচরণবিধি নজরদারিতে 27টি ওয়ার্ডে নেমেছেন ম্যাজিস্ট্রেট। 27টি ওয়ার্ডে 27 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেমেছেন। তো যেহেতু এটি ইলেকশনের পরিবেশটি আনসার্টেইন, এটি ঠিক আজকে বলা যাবে না যে এক সপ্তাহ পরে কি হবে। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। দ্রুত বই প্রত্যাহার করে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। দিনাজপুরে গুলিবিদ্ধ অবস্থায় নাটোরের যুবলীগ নেতা সহ 3 যুবকের লাশ উদ্ধার। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ধারণা পুলিশের। র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ স্বজনদের। রাজধানীর আগুনে পোড়া কড়াইল বস্তির 5 শতাধিক পরিবারের খোলা আকাশের নিচে দুর্বিষহ জীবন। বস্তিবাসীর দাবি দ্রুত আবাসন ব্যবস্থা, তালিকা তৈরির কাজ শুরু। স্বাধীনতার 45 বছরে সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মহাসড়কের পাশ থেকে সরানো যাচ্ছে না অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড। এবং সরঞ্জাম ও চিকিৎসক সংকটে বেহাল দশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের। কমছে রোগী, সমস্যা সমাধানের উদ্যোগ কর্তৃপক্ষের। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী মাঠ। প্রতীক বরাদ্দের পরই নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভি ও ধানের শীষ নিয়ে সাখাওয়াত হোসেন প্রচারণার মাঠে দিনভর ব্যস্ত সময় পার করেন। বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে ধানের শীষকেই বেছে নেবে নারায়ণগঞ্জবাসী। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভির প্রত্যাশা, গেল বছরগুলোর সাফল্যে আবারও জয়ী হবে তার। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই সরগরম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাঠ। প্রচারণায় মাঠে দিনভর ব্যস্ত সময় পার করেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত 2 মেয়র প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে দলীয় সমর্থকদের সাথে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। এলাকার উন্নয়নে দেন নানান প্রতিশ্রুতি। আশা প্রকাশ করেন এবারও নারায়ণগঞ্জবাসী তাকে বেছে নেবেন। দলমতের ঊর্ধ্বে উঠে আপনাদের সেবা করেছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কখনো দলবাজির সৃষ্টি করি নাই, আমার কোনো সন্ত্রাসী গ্রুপ নাই, আমি কাউকে লালনও করি নাই, পালনও করি নাই, চাঁদাবাজিও করি নাই। আমি 27টি ওয়ার্ডের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেরিয়েছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মা বোনেরা ছিলেন 2011 সালে আমার শক্তি এবং সাহস। এইবারও আশা করি আপনারা আপনাদের সাহসিকতা নিয়ে, শক্তি নিয়ে আমার পাশে এসে দাঁড়াবেন। প্রতীক বরাদ্দ পেয়ে সমর্থকদের সাথে নিয়ে প্রচারণায় বের হন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনও। এ সময় বিএনপির নেতাকর্মীরা দলীয় প্রতীকে স্লোগান দিতে থাকেন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে নগরবাসী এবার গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করবে বলে প্রত্যাশা করেন বিএনপি প্রার্থী। নির্বাচনকে নিয়ে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের একটা আবেগ সৃষ্টি হয়েছে। সেই আবেগটা হলো যে তারা অনেক দিন পরে আজকে তারা ভোট দেওয়ার একটা পরিবেশ চায়। আমরা একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই। নারায়ণগঞ্জের মানুষ জাগ্রত হয়েছে। যদি নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা এই নারায়ণগঞ্জের মানুষ একটা পরিবর্তনের পক্ষে ভোট দিবে ইনশাল্লাহ। এর আগে সোমবার সকালে প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী আচরণবিধি মেনে সব প্রার্থীদের প্রচারণা চালানোর আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। তো যদি কোনো ব্যত্যয় কেউ করেন, তাহলে সেগুলো দেখাশোনা করার জন্য, নজরদারি রাখার জন্য আজকে সকাল থেকে 27টি ওয়ার্ডে 27 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেমেছেন। তারা কাজ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। তো যেহেতু এটি ইলেকশনের পরিবেশটি আনসার্টেইন, এটি ঠিক আজকে বলা যাবে না যে এক সপ্তাহ পরে কি হবে।
প্রচারণা শেষে 22 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের আগ্রাসনের কারণে সরকারি পাঠ্য বইয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখার উপর জোর দেওয়া হয়। তবে এমন নজরদারির পরও 2017 সালের মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নজরে আসার পর গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। অবিলম্বে এই বই প্রত্যাহার করা সহ প্রয়োজনে আইন প্রণয়ন করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। বই উৎসবের আর কয়েক সপ্তাহ বাকি, কিন্তু নতুন পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে যাওয়ার আগেই মাদ্রাসা বোর্ডের দাখিল ও আলিম শ্রেণীর পাঠ্য বইগুলোতে নজরে এসেছে ইসলামী মতাদর্শ সহ বিভিন্ন বিষয়ের ভুল ব্যাখ্যা। আলিম শ্রেণীর বইয়ের একটি অংশে ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার নামান্তর বলে উল্লেখ করা হয়। আরো বলা হয়, ধর্মনিরপেক্ষতা ধর্মকে ধ্বংস করার কৌশল ছাড়া আর কিছু নয়। দিন রক্ষায় সশস্ত্র যুদ্ধের কথা বলা হয় দাখিল শ্রেণীর একটি বইতে। পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখির মাধ্যমে বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে পাঠ্যপুস্তক বোর্ডকে অবহিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে রোববার 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বোর্ড। সেই সাথে সোমবারের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তদন্ত কমিটির আহ্বায়ক। আমার জাতীয় শিক্ষানীতি 2010-এ বলা আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। তার আলোকে তৈরি হবে পাঠ্যপুস্তক। তাহলে সেই পাঠ্যপুস্তকে নিশ্চয়ই সাম্প্রদায়িকতার কোনো সুযোগ থাকা উচিত না। সর্বোচ্চ স্তর থেকেই অভিযোগটি এসেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা 7 সদস্যের একটি তদন্ত কমিটি আমাদের অফিস গঠন করেছে। এদিকে মাদ্রাসার শিক্ষাকে আধুনিকায়নের পাশাপাশি এসব বইয়ের সাথে সম্পৃক্ত সবাইকে নজরদারির আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত না করলে প্রতি বছরই এগুলি রয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাদ্রাসার শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে। এই আধুনিকায়নের অর্থ হচ্ছে এখানে জঙ্গিবাদের পক্ষে, মৌদুদিবাদের পক্ষে, দেশের সংবিধানের বিপক্ষে, প্রচলিত আইনের বিপক্ষে কোনো কিছু করা যাবে না। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, নাহলে সরকারের জিরো টলারেন্স জঙ্গিবাদ দমন হবে না। মাদ্রাসা শিক্ষার এসব বইতে জঙ্গিবাদের বিষয়ে সচেতনতার জন্য কোনো ধরনের তথ্যই অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু তাই নয়, মাদ্রাসার পাঠ্য বইগুলোতে মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষার পাশাপাশি লেখা হয়েছে ভুল ও আংশিক ইতিহাস। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। নাটোরের যুবলীগ নেতা সহ 3 জনের গুলিবিদ্ধ লাশ দিনাজপুরের ঘোড়াঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, র‍্যাব পরিচয় তুলে নেওয়ার পর তাদেরকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ সুপার বলছেন তদন্তের পর জানা যাবে হত্যাকাণ্ডের কারা জড়িত। দিনাজপুর, হিলি এবং নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে সদর উপজেলার তৌকিয়া বাজারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন 3 বন্ধু সাব্বির, আব্দুল্লাহ এবং সোহেল। স্বজনদের অভিযোগ, সেখান থেকেই একটি কালো মাইক্রোবাসে করে র‍্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন সাব্বিরের মা রুকসানা বেগম নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক গাড়ি থেকে 10-12 জন মানুষ বের হয়েছে, হাসপাতাল করে তুলে নিয়ে গেছে। র‍্যাবের পোশাক পরা, তাদের গায়ে অস্ত্র ছিল, র‍্যাবের কার্ড দেখাচ্ছে। কেন মারলো, কিসের জন্য, কে নিয়ে গেল, এর বিচার চাই আমি। আনুমানিক 11টা ঘটিকার সময় 15-16 জনের একটি সংঘবদ্ধ দল 2টি মাইক্রোযোগে তাদেরকে জোরপূর্বক উঠিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে রাজশাহী অভিমুখে রওনা হয়। দিনাজপুরের পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখছেন তারা। কে বা কারা তাদেরকে হত্যা করেছে এটা এখনো ডিটেকশন হয়নি। আমরা মামলা হলে তদন্ত করে আমরা দেখব যে কারা এর পেছনে জড়িত। সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ি এলাকা থেকে সাব্বির, আব্দুল্লাহ ও সোহেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তাদের পকেট থেকে উদ্ধার করা মুঠোফোনের মাধ্যমে পরিচয় জানা যায়। নিহতদের মধ্যে সাব্বির নাটোর পৌরসভা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বলে জানিয়েছে দলটির নেতারা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় শরীয়তপুরের পলাতক ইদ্রিস আলীর ফাঁসির আদেশ, ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার নির্দেশ। জনস্বার্থে কোনো জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ দামের 1.5 গুণ থেকে বাড়িয়ে 3 গুণ করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উত্থাপিত স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2016 এর খসড়ায় সরকারের এমন সিদ্ধান্তের বিষয়টি উঠে আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইনটির খসড়া উপস্থাপন করা হলে মন্ত্রিসভা এতে নীতিগত অনুমোদন দেয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, 1982 সালের একটি অধ্যাদেশ বলে এতদিন জমি অধিগ্রহণ করা হতো। সামরিক শাসনের সময় প্রণীত ওই অধ্যাদেশে জমি অধিগ্রহণে 1.5 গুণ ক্ষতিপূরণের কথা বলা হলেও নতুন আইনে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হচ্ছে। পরে আইনটির খুঁটিনাটি দিকগুলো পর্যালোচনা শেষে আবারও মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এই ল হলে কিছু নতুন পরিবর্তন আসবে। একটা হলো যে এখন পর্যন্ত ভূমির ক্ষতিপূরণটা 1.5 গুণের মধ্যে আছে, তখন সেটা হয়ে যাবে 3 গুণ। প্রচলিত আইন হলো বিগত বছরের 12 মাসের যে কেনাবেচার দলিল তার অ্যাভারেজ। আর যেহেতু এটা ব্যাপক জনস্বার্থ সম্পৃক্ত, ওই জন্য এটাকে একটু আরো ডিটেইল পরীক্ষা নিরীক্ষার জন্য আইনমন্ত্রী মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা দেখে তারপরে ভেটিং করে দিবেন, আর এটা তারপরে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় আসবে। এখন নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। স্বাধীনতার পর থেকেই দেশের সড়ক যোগাযোগ খাত যে হারে উন্নত হচ্ছে, ঠিক সে হারে তার সুফল মিলছে না। কারণ হিসেবে দুর্বল সড়ক ব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। ব্যবস্থাপনার ঘাটতির কারণে সড়ক মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড আর অনিয়ন্ত্রিত পার্কিং। এতে একাধিক লেনের সড়কেও কাঙ্ক্ষিত গতিতে যানবাহন চলতে না পেরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাস্তার মাঝে এই যুবকের কর্মকাণ্ডের খণ্ডচিত্র দেখে অনেকেই ভুল বুঝতে পারেন, কিন্তু পুরো চিত্র দেখলে কারণ বোঝা যায়। এটি ঢাকা নরসিংদী রুটের টঙ্গী স্টেশন রোড। সড়কটির এই স্থানের বিশৃঙ্খল দশা নিত্যদিনের। এর সাথে লাগোয়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেরও একই অবস্থা। এই মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং এর পাশাপাশি গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড। গুরুত্বপূর্ণ এই দুটি রুটেই চলে প্রায় সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যান। এসবের মাঝেই রাস্তা পারাপারে পায়ে হাঁটা উড়াল পথ ছেড়ে ঝুঁকি নিয়ে মানুষ হাঁটে নিচ দিয়ে। কিছুদূর এগুলে মহাসড়কের পাশেই দেখা যায় অবৈধ বাজার। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় সব সড়ক মহাসড়কেরই এমন দশা। এই হারে অব্যবস্থাপনা থাকলে উন্নত সড়কও কাঙ্ক্ষিত সেবা যেতে পারবে না। যেমন ঢাকা চট্টগ্রাম সড়ক সম্প্রসারণ হয়েছে, অনেক বিনিয়োগ হয়েছে, সময়টা ওইভাবে কমানো যাচ্ছে না। কেন? কারণ সড়ক ব্যবস্থাপনায় আমরা সেভাবে পারদর্শিতা আনতে পারিনি। ওখানে নজরও নেই এবং এখানে সুশাসনে অনেক ঘাটতি রয়ে গেছে। ব্যবস্থাপনার ঘাটতির কারণে দ্রুত পণ্য পরিবহন সহ বহু খাতে হোঁচট খাচ্ছে অর্থনীতি। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শর্ত হচ্ছে হলো দ্রুত গতির অবকাঠামো, পরিকল্পিত এই অবকাঠামো যদি পাই তাহলে অবশ্যই আমাদের একটা উন্নয়ন তো হবে, কিন্তু টেকসই উন্নয়ন দেখতে পাবো। তাদের মতে, ভৌগোলিকভাবে বাংলাদেশ যে সুবিধাজনক অবস্থানে আছে সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক যোগাযোগ জাল তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও আছে বাংলাদেশের। স্বাধীনতার পর থেকে যোগাযোগ খাতে সবচেয়ে বেশি সুনজর পেয়েছে সড়ক মহাসড়ক। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর পাশাপাশি যদি নৌ ও রেলপথও সমন্বিতভাবে উন্নত করা যায় তাহলে বিদ্যমান এই সড়কের কল্যাণেই আরও লাভবান হবে বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর। আগুনে 5 শতাধিক ঘর পুড়ে যাওয়ার একদিন পর খোলা আকাশের নিচে দুর্বিষহ সময় কাটছে রাজধানীর কড়াইল বস্তির কয়েক হাজার মানুষের। সরকারের পক্ষ থেকে খাবার পেলেও নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে থাকা বস্তিবাসীর দাবি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক তাদের আবাসনের। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শুরু হয়েছে তালিকা তৈরির কাজও। আগুন কেড়ে নিয়েছে সব, পুড়েছে ঘর, শেষ সম্বল। তবুও চেষ্টা আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পাওয়া কিছু যদি পাওয়া যায়। ছিল না আভিজাত্য বা বিলাসিতা, তবু নিম্নবিত্ত এসব মানুষের ছিল মাথা গোজার একটু নিশ্চয়তা। দিনভর পরিশ্রম শেষে পরিবারের সদস্যদের নিয়ে আগামী দিনের স্বপ্ন বুনতেন যে ঘরে শুয়ে, সেই ঘর পুড়ে যাওয়ায় দুশ্চিন্তা এসব মানুষের। কি কইরা খামু, কি করবো, বিদেশ বাড়ি চাই, নিজের খালি পিন্ডা গায়ে আছে। জমান টাকা ছিল, কিচ্ছু বাই করতে পারি না, এক মুহূর্তের মধ্যে সব পুড়ে গেছে। 14-15 লাখ টাকা ঋণ হয়ে আর কি দোকানটা দিয়েছিলাম, সব আমার শেষ হয়ে গেছে। বাচ্চা লাগে পথে বসতে হবে। আগুন জ্বলতেছে আর কি।
আর কিছু আমি পাইছি না। এদিকে 9 মাসের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্ছেদের আতঙ্ক ভর করেছে খেটে খাওয়া সর্বস্ব হারানো এসব বস্তিবাসী। দোকানপাট যা ছিল সব পুড়ে গেছে গা। সরকারের কাছে একটাই দাবি, যাতে আগের মতো ব্যবসা বাণিজ্য করে আমরা টুকটাক চলতে পারি। সরকারে যদি কিছু বিধিবিধ করে, আমার ঢাকা মায় আছে সব শেষ হয়ে গেছে। যদিও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সব ধরনের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই 500-600 ক্ষতিগ্রস্ত লোকরে আস্তে আস্তে সময়ের ব্যবধানের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেককে আমরা রিহেবিলিটেট করে দেব। রোববার বিকেলে রাজধানীর করাইল বস্তিতে আগুন লাগে। প্রায় 2 ঘন্টার এই আগুনে 5 শতাধিক ঘর পুড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 53তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় নির্বাচনে জেতার আগেই হেরে যায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে অঙ্গীকার এবং যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সর্বাঙ্গীন সর্বাত্মক সহযোগিতা ছাড়া গণতন্ত্রকে বাস্তব রূপ দেওয়া, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ইনস্টিটিউশনালাইজ করা খুবই কঠিন ব্যাপার। নকশা বহির্ভূত অন্য সব স্থাপনা বহাল রেখে শুধুমাত্র জিয়াউর রহমানের সমাধি সরানোর উদ্যোগকে সরকারের নীল নকশার অংশ বলে মন্তব্য করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাধি সরানোর সিদ্ধান্ত এদেশের জনগণ কিছুতেই মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এরই মধ্যে সংসদ ভবন এলাকায় এই নকশার বাইরে তৈরি করেছে স্পিকার, ডেপুটি স্পিকারের বাসভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, সংসদ সদস্যদের বাসভবন, র্যাবের কার্যালয়, স্কুল সহ আরো অনেক মূল্যবান স্থাপনা। এছাড়াও মেট্রো রেল প্রকল্পও এই নকশার ভিতর দিয়ে স্থাপন করা হবে বলে কার্যক্রম শুরু হয়েছে। পাকিস্তানের নাম শুনলেই বর্তমান সরকারের গা রি রি করে ওঠে, অথচ সেই পাকিস্তানের জাতীয় পতাকার আদলে তৈরি জাতীয় সংসদ ও এর সংলগ্ন পরিষদ, লুই আইকেনের নকশা নিয়ে সরকারের দৌড়ঝাঁপ প্রধানমন্ত্রীর হিংসাশ্রয়ী আচরণেরই বহিঃপ্রকাশ। সন্ধ্যার সময় আরো থাকছে। পাকিস্তানের করাচিতে বিলাসবহুল রিজেন্ট হোটেলে আগুন লেগে 11 জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মানবতা বিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের ইদ্রিস আলী সর্দারের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে 71 হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 4টি অভিযোগের মধ্যে 2টিতে ফাঁসির আদেশ দেওয়া হয়। এই মামলার বিচার কাজ শেষ হয় গত 2 নভেম্বর। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, তাকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা আপিল করার কথা জানিয়েছেন। পলাতক ইদ্রিস আলীকে এই 4টি অভিযোগের প্রত্যেকটি অভিযোগ প্রমাণিত হয়। একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একটিতে যাবজ্জীবন এবং একটিতে 7 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সেটি কার্যকর করার জন্য স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বরাবরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজাকার ইদ্রিস আলীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শরীয়তপুরের মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অবিলম্বে এ রায় কার্যকর করার দাবি জানান তারা। ইদ্রিস আলী মৌলভী সর্দার তার আজকে ফাঁসির রায় হয়েছে। আমরা শরীয়তপুরবাসী এই ফাঁসির রায়ে আনন্দিত। সরকারের কাছে আমার দাবি, শরীয়তপুরবাসীর দাবি, অবিলম্বে তাকে খুঁজে বের করে এই বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক। সুলাইমান মোল্লা, যিনি মারা গেছেন সুলাইমান মোল্লা, গ্রেপ্তারও হয়েছিলেন।
তার বিরুদ্ধে ইকুয়ালি অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু যেহেতু তিনি মারা গেছেন কাজে সে এই শাস্তি থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু ইদ্রিস সর্দার তিনি আজকে পলাতক, তার বিরুদ্ধে অভিযোগ সমস্ত কিছু প্রমাণিত হয়েছে, ইকুয়ালি সুলাইমান মোল্লার মতো, এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকালে হাসপাতালটির কার্যক্রম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন এবং হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হাসপাতালের পরিচালক সহ চিকিৎসকরা। পরে এক মতবিনিময় সভায় আরও জনবল বাড়ানোর আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। বারান্দায় রুগী, বেডে রুগী, সর্বত্র রুগী, ডাক্তাররাও চাপ সৃষ্টি হচ্ছে, রুগীরাও সর্বত্র সেবা পাচ্ছে না। সব কেন্দ্রগুলোতে যে ওই কয়টা হাসপাতাল সীমাবদ্ধ আছে, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় আমরা হাসপাতাল করলাম, যদি দেশবাসী না জানতে পারে, সেবা যদি বাড়াতে না পারে, তাহলে তো এক জায়গায় চাপ সৃষ্টি হয়ে ওরা ভারাক্রান্ত হয়ে পড়বে। আপনি দ্রুততম সময়ের মধ্যে আইসিইউ চালু করার জন্য যে ধরনের টেকনিশিয়ান দরকার এখানে আপনি তার ব্যবস্থা করবেন। সুন্দর অবকাঠামো থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল দশা। এখানে রোগীর সংখ্যা দিন দিন কমছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত চিকিৎসক আর প্রয়োজনীয় জনবলের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইমদাদুল হকের রিপোর্টে। বিশাল জনসংখ্যার এই ঢাকা শহরে সবসময়ই সরকারি হাসপাতালগুলোতে দেখা যায় রোগীদের উপচে পড়া ভিড়। তাই অনেক রোগীকে বেড খালি না পেয়ে দীর্ঘদিন হাসপাতালের বারান্দা বা মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হয়। 17 দিন থেকে এখানে ফ্লোরে আছে না, বলছি যে সিট খালি হলে দিবে। সিটের কথা বলছি, অনুমোদিত সিট না থাকলে আমরা কি মানে রুগী নামে গিয়ে সিট দেওয়া যাবে? ঢাকার সরকারি হাসপাতালগুলোতে যেখানে বেড খালি না থাকায় রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে বা বারান্দায়, ঠিক এর উল্টো চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের। সারি সারি বেড খালি থাকলেও নেই রোগীর দেখা। ঢাকার নয়াবাজারের সুন্দর অবকাঠামোর এই হাসপাতালটির বহির্বিভাগ ও প্রসূতি বিভাগের সেবার মান মোটামুটি ভালো হলেও 6 মাস ধরে জেনারেল ও আবাসিক সার্জন না থাকায় তালাবদ্ধ সার্জারি ওয়ার্ড। তাই হাসপাতালে এসে অনেককে ফিরে যেতে হচ্ছে। ডাক্তাররা বলছে ঢাকা মেডিকেল নিলে অপারেশন হবে। সরকারের উচিত সব ওষুধ দেওয়ার। আমরা গরিব মানুষ আসি, তার জন্য আইসা যদি 2টা পাই 3টা পাই না, তো এটা তো ঠিক না। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আরো 2টি হাসপাতাল, মাতৃসদন হাসপাতাল ও শিশু হাসপাতালের অবস্থাও একই রকম। 3টি হাসপাতালের মোট 17 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার চিকিৎসক চেয়ে চিঠি দিলেও কোনো ফল হয়নি। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক জানিয়েছেন, সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। এই হাসপাতালগুলো সম্পর্কে অনেকেই তেমন কিছু জানেন না, তাই রোগী কম হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 1990-এর যে অর্গানোগ্রাম, সে অনুযায়ী কিন্তু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মূলত এইগুলো নিয়োগ দেওয়ার এখতিয়ার তাদের ছিল। 2016 সালের যে অর্গানোগ্রাম আমাদের হয়েছে, 3 হসপিটাল প্লাস সিটি কর্পোরেশনের যে অর্গানোগ্রাম, এটা আমরা অতি সম্প্রতি হাতে পেয়েছি। ডক্টর আনার ব্যাপারে আমাদের প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। বাইরে থেকে যারা পেশেন্ট আসে, অনেকে হয়তো জানাও নেই যে আমাদের এখানে একটা মহানগর জেনারেল হসপিটাল, যেখানে ভালো চিকিৎসা সুবিধা আমরা দিতে পারি। দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালে মোট 281টি শয্যা থাকলেও যার বেশিরভাগই থাকছে ফাঁকা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী বলেছেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের জন্য চিকিৎসা সেবা ও খাদ্য সরবরাহ করছে সরকার। বিকেলে সংসদে এক প্রশ্নোত্তরে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আন্তর্জাতিক সহ বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সাথে সমঝোতার চেষ্টাও চলছে। মানবিক কারণে যেটুকু করা দরকার আমরা সেটা করছি, এবং যারা চলে আসছে এই পাহারা সত্ত্বেও, কড়া পাহারা দিচ্ছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, তার সত্ত্বেও অনেক জায়গায় চলে আসছে, এবং তাদেরকে খাদ্য এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। প্রক্রিয়াটা চলমান রয়েছে। আমাদের কূটনৈতিক প্রচেষ্টা এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেও চেষ্টা চলছে। ইন্সপায়ারিং এক্সেলেন্স স্লোগানে অনুষ্ঠিত হলো ব্রাক বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন। ভালো ফলের জন্য 2 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও 29 জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। সমাবর্তনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রত্যাশা করেন দক্ষতার মাধ্যমে এদেশের তরুণ সমাজ বিশ্বমানের মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। উৎসবমুখর পরিবেশে শুরু হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষার্থীদের সঠিক পথ দেখাতে শিক্ষক ও অভিভাবকদের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান মন্ত্রী। কুচক্রী গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সাথে জড়িয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। তাদেরকে আপনারা অনুপ্রেরণা দিয়ে, স্নেহ, মায়া, মমতা দিয়ে, উপদেশ দিয়ে সৃজনশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রেখে সুপথে পরিচালনা করবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন, উপাচার্য ছাড়াও যোগ দেন উপমহাদেশের খ্যাতিমান অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। লক্ষ্য স্থির রেখে এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাবার পরামর্শ দেন। শুধুমাত্র প্রমোশন আর চাকরির জন্য পড়াশোনা নয়, আপনাদের শিক্ষিত হয়ে দায়িত্ববান ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এই তরুণ প্রজন্ম ভবিষ্যতে অনেক ভালো করবে বলে আমরা আশা করি। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে 1283 জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, পাকিস্তানের করাচির বিলাসবহুল রিজেন্ট হোটেলে আগুন লেগে 11 জন মারা গেছেন, আহত হয়েছে অর্ধ শতাধিক। আহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক আছেন। সোমবার সকালে 4 তারকা এই হোটেলটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় সোমবার সকাল 9:30টায় করাচির রিজেন্ট প্লাজা হোটেলের নিচতলায় রান্নাঘর থেকে আগুন লাগে। দ্রুত হোটেলের 7 তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলের ভেতরে আটকে পড়ে অতিথিসহ স্টাফরা। সে সময় হোটেলে বেশ কয়েকজন বিদেশি অবস্থান করছিলেন। অনেকে এ সময় জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। কেউ কেউ ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হোটেলের ভেতরে আটকে পড়া অনেকেই চিৎকার করে উদ্ধারের সাহায্য চান। ঘটনাস্থল পরিদর্শনে এসে করাচির মেয়র জানান, হোটেলটিতে কোনো ফায়ার অ্যালার্ম ও জরুরি নির্গমন পথ ছিল না। 3 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর পরপরই হোটেলের ভেতর থেকে 4 নারী সহ 11 জনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে 3 জন ডাক্তার এবং হোটেলটির ফ্রন্ট ডেস্ক ম্যানেজার রয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগেরই লাফিয়ে পড়ার কারণে হাড় ভেঙেছে। 75 people who were brought in. অগ্নিকাণ্ডে আহত 75 জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও 11টি লাশ আনা হয়েছে, যার মধ্যে 7 জন পুরুষ ও 4 জন নারী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আফরিন জেরিন, সময় সংবাদ। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষের বিরুদ্ধে ওঠা ফিক্সিং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। পরবর্তী বিপিএল আসর নভেম্বরে নয়, অন্য কোনো সময় হবে বলে জানান তিনি। সেই সাথে তিনি দাবি করেন, এ পর্যন্ত সফল ও আকর্ষণীয়ভাবে এগোচ্ছে বিপিএল আসর। ফিক্সিং এর ব্যাপারে আমি প্রথমে আপনাকে বলেছি, ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট। এটা ফ্র্যাঞ্চাইজি হোক, আমাদের মধ্যে কেউ হোক বা প্লেয়ারদের মধ্যে কেউ হোক, ডেফিনেটলি এটা আমরা টলারেট করব না। এই জিনিসগুলি ধরতে গেলে উই হ্যাভ টু হ্যাভ ডেফিনেট প্রুফ। প্রত্যেক নভেম্বর যে করবো আমরা কিন্তু কখনো বলিনি। অন্য দেশের শিডিউল, আমাদের দেশের শিডিউল, খেলা কখন আমরা সব প্লেয়াররা ফ্রি আছে। প্রতি বছর যখন যাবে আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। যেসব প্রবলেমগুলির কথা আপনি বললেন, যে কোনো উশৃঙ্খলতা বা কোনো কিছু, এইসব আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। নেক্সটে আমরা আরো ভালো করতে চেষ্টা করব। বিপিএল ফুটবলের খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জের সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সকার ক্লাব ফেনী। এই ম্যাচ শেষে 27 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ। 14 পয়েন্ট নিয়ে সবার নিচে আছে সকার ক্লাব ফেনী। এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বাজে পারফর্ম করেছে সকার ক্লাব ফেনী। 18তম রাউন্ড শেষে মাত্র 3টি ম্যাচ জিতেছে তারা। 14 পয়েন্ট পাওয়া সকারের অবনমন এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এই ম্যাচে জিততে পারলে অবনমন এড়ানোর পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারত তারা, কিন্তু শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উল্টো ম্যাচের শুরু থেকেই তাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে রহমতগঞ্জ।
তবে তাদের ফরওয়ার্ডরা ব্যর্থ হওয়ায় গোল হয়নি। অবশেষে 55 মিনিটে দিদারুল আলমের গোলে লিড পায় রহমতগঞ্জ। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পুরান ঢাকার দলটি। 66 মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার উচে ফেলিক্সের গোলে সমতায় ফেলে সকার ক্লাব ফেনী। এরপর আর বাকি সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে পয়েন্ট ভাগ করে শেষ হয় দুদলের ম্যাচ। রেফারি জালালউদ্দিন জানিয়ে দিলেন ম্যাচে দুটি স্পেশাল মুভমেন্ট, দুই তাস্তিকাল গোল আপনাদের সামনে উপস্থাপন করব। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনী মাঠ। নৌকা নিয়ে আইভি ও ধানের শীষ নিয়ে সাখাওয়াত গণসংযোগে ব্যস্ত। মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। দ্রুত বই প্রত্যাহার করে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। দিনাজপুরে গুলিবিদ্ধ অবস্থায় নাটোরের যুবলীগ নেতা সহ 3 যুবকের লাশ উদ্ধার। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ধারণা পুলিশের। র্যাব পরিচয় তুলে নেওয়ার অভিযোগ স্বজনদের। রাজধানীর আগুনে পোড়া কড়াইল বস্তির 5 শতাধিক পরিবারের খোলা আকাশের নিচে দুর্বিষহ জীবন। বস্তিবাসীর দাবি দ্রুত আবাসন ব্যবস্থা, তালিকা তৈরির কাজ শুরু। এবং সরঞ্জাম ও চিকিৎসক সংকটে বেহাল দশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের, কমছে রোগী। সমস্যা সমাধানের উদ্যোগ কর্তৃপক্ষের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।